সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটর চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা পূর্ববর্তী ভিডিওগুলিতে মাধ্যমিকের পর্ষদ প্রদত্ত টেস্ট পেপারের গণিতের অংশগুলো নিয়ে আলোচনা করছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে আছে, প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখে নেবে। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। তোমাদের দীর্ঘতম প্রশ্নে যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাও। আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘতম প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব। আজকের ভিডিওতে আমরা মেদিনীপুর টাউন স্কুল ফর গার্লস এর পেজ নম্বর হচ্ছে 396 এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওগুলো স্কিপ করে করে দেখবে না। যদি স্কিপ করে করে ভিডিওগুলো দেখো তাহলে সব জিনিস তোমরা কিন্তু বুঝতে পারবে না। এই চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা মেদিনীপুর টাউন স্কুল ফর গার্লস যার পেজ নম্বর হচ্ছে 396 এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। দেখো, প্রথম প্রশ্ন 4 দিকে একের প্রশ্ন কি বলেছে, কোনো মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে তা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ধরি মূলধন পি, এটা সময় আমরা ধরে নিলাম এক্স টাকা। এখানে তোমার বার্ষিক সরল সুদের হার বলা আছে কত, বার্ষিক সরল সুদের হার, এটা তোমার বলা আছে কত না 10%। সময়টা তোমাকে বের করতে বলেছে, তাহলে আমরা ধরে নেবো সময় টি, এটা সমান ধরে নিচ্ছি আমরা ওয়াই বছর, সবৃদ্ধি মূল এটা বলা আছে কত, সুদে আসলে 3 গুণ হবে বলেছে, তার মানে 3x টাকা। এখান থেকে আমরা মোট সুদ আর এটা কত না 3x থেকে আমরা x টাকা বাদ দিয়ে দেবো, অর্থাৎ 3x মাইনাস x সমান সমান হচ্ছে 2x টাকা। এবার সরল সুদের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, I সমান সমান P RT বাই 100। এবার এখানে যদি মানগুলো বসে দাও তাহলে I এর জায়গায় কত না 2x, P হচ্ছে কত, P হচ্ছে x, আর কত আর হচ্ছে 10, টিটা কত, টি হচ্ছে y বাই এখানে কত না 100। এবার কি করবে তোমরা, ওই পক্ষ থেকে এই x x কেটে দাও, এই শূন্য কেটে দাও, তাহলে কোনাকুনি যদি গুণ করে দাও তাহলে y সমান কত আসছে 10 দিয়ে 20। অতএব 20 বছরে মূলধন তিন গুণ হবে। এটা হচ্ছে তোমার উত্তর। 4 থেকে 2 অঙ্কটা করবো। দেখো 4 থেকে 2 অঙ্কটা কি বলেছে, একটি অংশীদার ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত 2:3 এবং বি ও সি এর মূলধন অনুপাত 4:5। এ ও সি এর লভ্যাংশের অন্তর 210 টাকা হলে বি এর লভ্যাংশ নির্ণয় করো। তাহলে এখানে তোমার বলা আছে এ ও বি এর মূলধনের অনুপাত, এটা সমান কত বলা আছে না, বলা আছে তোমার 2:3। এখানে আর কি বলা আছে না, বি ও সি এর মূলধনের অনুপাত, এটা তোমার বলা আছে কত না 4:5। এবার এখানে লক্ষ্য করে দেখো, এখানে দুজনের মধ্যে দেখো বিটা কমন আছে, তো আমরা বি এর মূলধনটা কি করবো সমান করবো। তাহলে এখানে দেখো 3 আছে, এখানে 4 আছে, তোমরা কি করবে 3 আর 4 লসও করে নেবে। তাহলে 3 4 লসও করলে কত হয় না, 3 4 লসও হচ্ছে 12 হয়। তাই তোমরা কি করবে না, এটাকে 12 করার জন্য না 2 ইন্টু এটাকে 4 দিয়ে গুণ করো, আর এটাকে 3 ইন্টু 4, অর্থাৎ উভয় পক্ষটাকে আমরা 4 দিয়ে গুণ করে নিলাম। তাহলে এটা কত হলো 7 2 8, 3 4 12। এবার এটা কত 4 ছিল, 12 করার জন্য কত করবে না 3 দিয়ে গুণ করে নাও, অর্থাৎ এটাকে আমরা 3 দিয়ে গুণ করলাম, তাহলে
3 4 12, 5 3 15। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ কমা বি কমা সি এর মূলধনের অনুপাত কত হবে? তাহলে এর হচ্ছে 8, বি এর হচ্ছে 12, সি এর হচ্ছে কত? 15। আমরা ধরে নিচ্ছি মোট লাভ এটা সমান সমান x টাকা ধরে নিলাম। এখানে আমরা এ এর মূলধনের আনুপাতিক ভাগ কত? না, এ এর মূলধনের আনুপাতিক ভাগহার এটা কত? না 8 বাই, আর এটা 20 আর 15 হচ্ছে 35। ঠিক অনুরূপভাবে বি এর মূলধনের আনুপাতিক ভাগহার কত হবে? না 12 35, এবং সি এর মূলধনের আনুপাতিক ভাগহার কত হবে? না 15 35। এবার এখানে শর্তটা কি দেওয়া আছে? শর্ত অনুসারে বলেছে এ ও সি এর লভ্যাংশের অন্তর 210 টাকা। দেখো এখানে সি এর লভ্যাংশটা বেশি আছে, তাহলে সি এর লভ্যাংশ কত হবে? না মোট লাভ ছিল x টাকা, তার কত অংশ পাচ্ছে সি? না 15 বাই 35 অংশ, মাইনাস মোট লভ্যাংশ কত ছিল? x টাকা, তার মধ্যে এ কত পাচ্ছে? না এ পাচ্ছে তোমার 8 বাই 35 টাকা, অর্থাৎ 8 এর 35। এটা সমান কত বলে দিয়েছে তোমার? না 210। এবার এটা যদি আমরা লসাগু করি, অর্থাৎ 35 লসাগু করলে কত আসছে? এখানে আসছে 15x মাইনাস অফ 8x সমান সমান 210। এটা বিয়োগ করলে কত আসছে? 7x বাই 35 সমান সমান কত আসছে? না 210। 7 দিয়ে কাটাকাটি করো, 7 5 35। তাহলে এখান থেকে x সমান 210 গুণ 5 0 5 5 দুগুণে 10, অর্থাৎ মোট লাভ তোমার হচ্ছে কত টাকা? না 1050 টাকা। এখানে তোমার বের করতে বলেছে কি? না বি এর লভ্যাংশ বের করতে বলেছে। তাহলে অতএব বি এর লভ্যাংশ মোট লাভ ছিল তোমার কত? না 1050 টাকা, কিন্তু বি এর মূলধন আনুপাতিক ভাগ কত ছিল? না 12 35। এটা তোমরা যদি কাটাকাটি করো, 35 3 105 0, অর্থাৎ 3 12 36, 360 টাকা। এটা হচ্ছে তোমার উত্তর। এবার আমরা 4 দিকে 3 অঙ্কটা করবো। দেখো 4 দিকে 3 অঙ্কটা কি বলেছে? এ এর মান কত হলে 3k প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2k প্লাস 1 ইন্টু এক্স প্লাস কে ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে এখানে তোমার বলা আছে কি? যেহেতু এই সমীকরণের বীজদ্বয় কি বলা আছে? না বাস্তব ও সমান বলা আছে। তাহলে বীজদ্বয় বাস্তব ও সমানের শর্ত নিশ্চয়ই তোমরা জানো যে নিরূপকটা কি হয়? না বি স্কোয়ার মাইনাস 4ac মান ইকুয়াল টু 0 হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বি মানে কত তোমার? এইটা, অর্থাৎ 2 ইন্টু কে প্লাস 1 এটা হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে তোমার কত? না 3isk প্লাস 1, আর সি মানে কত এখানে? কে, এটা সমান সমান 0। তাহলে এখান থেকে যদি আমরা ভাঙিয়ে এটাকে ক্যালকুলেশন করি, 2 স্কোয়ার করলে কত আসছে? 4, এটাকে কে প্লাস 1 তার হোল স্কোয়ার 4, এটা গুণ করলে কত হচ্ছে? না 3k স্কোয়ার প্লাস কে এটা ইকুয়াল টু 0। এবার যদি আমরা উভয় পক্ষ থেকে এইখান থেকে যদি 4টা আমরা কমন নিই, তাহলে এখান থেকে এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2k প্লাস 1, আর এখান থেকে 4টা আমরা কমন নিলে কি লিখতে পারি? না 3k স্কোয়ার প্লাস কে এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস 3k স্কোয়ার মাইনাস কে এটা ইকুয়াল টু 0। কে স্কোয়ার থেকে 3k স্কোয়ার বাদ দিলে কত পাচ্ছ? না মাইনাস অফ 2k স্কোয়ার, 2k থেকে কে বাদ দিলে প্লাস কে প্লাস 1 এটা ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা মাইনাস একটা কমন নিয়ে নিই, তাহলে 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 এটা ইকুয়াল টু 0। এবার এখান থেকে
2 একে 2 অর্থাৎ 2 থেকে একবার দিলে কত হয় না 1 পাবো আমরা, এটা সমান 0। তাহলে 2k স্কোয়ার মাইনাস 2k, এটা মাইনাসে মাইনাসে প্লাস k মাইনাস 1, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা 2k কমন নিলে k মাইনাস 1, এখান থেকে প্লাস 1 কমন নিলে k মাইনাস 1, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি k মাইনাস 1 টুয়াইস k প্লাস 1, এটা ইকুয়াল টু 0। এবার দুটো রাশির গুণফল 0, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হয় k মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা বলতে পারি k সমান 1, অথবা টুয়াইস k প্লাস 1, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2k সমান প্লাস 1 ডান দিকে গেলে মাইনাস 1 হয়ে গেল, তাহলে এখান থেকে k সমান কত মাইনাস হাফ। অতএব k এর মান সমান সমান 1 মাইনাস 1/2, এটা হচ্ছে তোমার উত্তর। এবার আমরা 4 দিকে 4 অঙ্কটা করবো। 4 দিকে 4 অঙ্কটা কি বলা আছে না 1/x প্লাস 1/y বেরিয়ে যাচ্ছে 1/x প্লাস y হলে তোমাকে প্রমাণ করতে হবে x ভ্যারিয়েজ y, এটা তোমাকে প্রমাণ করতে হবে। দেখো বাম দিকটাকে যদি আমরা লসাগু করে নিই, অর্থাৎ x y লসাগু হলো x দিয়ে ভাগ করলে পড়ে থাকছে y, y কে 1 দিয়ে গুণ করলে y, আবার y দিয়ে ভাগ করলে পড়ে থাকছে x, x কে 1 দিয়ে গুণ করলে x হয়, সমান সমান একটা ভেদ ধ্রুবক আমরা লিখছি k1 ইন্টু 1/xy, এখানে লিখে দিচ্ছি k1 নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক, বা এটা তোমরা অশূন্য ভেদ ধ্রুবকও লিখতে পারো। এবার আমরা কি করছি, উভয় পক্ষে গুণ করছি, অর্থাৎ y প্লাস x x প্লাস y, তাহলে এটাকে আমরা লিখতে পারি x প্লাস y তার হোল স্কোয়ার সমান সমান k1 ইন্টু এক্স ওয়াই। এবার এটাকে আমরা a প্লাস b হোল স্কোয়ার সূত্র পেয়েছি, অর্থাৎ x স্কোয়ার প্লাস 2y এক্স ওয়াই প্লাস y স্কোয়ার সমান সমান হচ্ছে k1 ইন্টু এক্স ওয়াই। এবার এখান থেকে আমরা লিখছি x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান সমান k1 এক্স ওয়াই, এই 2x ডান দিকে গেলে মাইনাস 2y এক্স ওয়াই, এখান থেকে যদি আমরা এক্স ওয়াইটা কমন নিই তাহলে k1 মাইনাস 2। এবার আমরা কি করছি, উভয় পক্ষে 2xy দিয়ে ভাগ করে দিচ্ছি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2y এক্স ওয়াই সমান সমান তাহলে xy ইন্টু k1 মাইনাস 2 বাই 2xy। কি করলাম না উভয় পক্ষে 2xy দিয়ে ভাগ করে আমরা পেলাম। এবার লক্ষ্য করে দেখো এই xy কেটে গেল, এবার আমরা কি করব যোগ ভাগ প্রক্রিয়া করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy সমান সমান k1 মাইনাস 2 প্লাস 2 বাই k1 মাইনাস 2 মাইনাস 2। কি করলাম এটা না যোগ ভাগ প্রক্রিয়া করে। এবার লক্ষ্য করে দেখো বাম দিকটা দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে গেল, বাই নিচের টহরটা কি হলো না a মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার লক্ষ্য করে দেখো তাহলে প্লাস 2 মাইনাস 2 কেটে গেল, তো এখান থেকে আমরা লিখতে পারি k1 বাই k1 মাইনাস 4, এটাকে আমরা k2 স্কোয়ার ধরে নিলাম। তাহলে k2 স্কোয়ারটা কি না k2 স্কোয়ার সমান আমরা ধরলাম k1 বাই k1 মাইনাস 4, এটা একটা ধ্রুবক আমরা ধরে নিলাম। তাহলে উভয় পক্ষে যদি স্কোয়ারটা তোমরা বাদ দিয়ে দাও তাহলে কি লিখতে পারো x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটা সমান হচ্ছে k2। এটাকে আরেকবার যদি যোগভাগ প্রক্রিয়া করি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, এটাকে k2 প্লাস 1 বাই k2 মাইনাস 1, এটাকে আরেকবার যোগ ভাগ প্রক্রিয়া করি। খেয়াল করে দেখো এই ওয়াই কেটে গেল, এই এক্স কেটে গেল, তাহলে এখান থেকে লিখতে পারি এক্স যোগ করলে আসছে 2y এক্স, ওয়াই যোগ করলে আসছে 2y, এই টোটোগুলো কেটে দাও। তাহলে এটা যে ভেদ ধ্রুবকটা ছিল অর্থাৎ k1 k2 প্লাস 1 বাই k2 মাইনাস 1, দেখো এটা একটা ধ্রুবক রাশি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ভ্যারিয়েজ ওয়াই, এটাই প্রমাণ করতে তোমার দিয়েছিল, যেখানে যেহেতু আমরা লিখতে পারি কি k2 প্লাস 1
বাই k2 মাইনাস 1 সমান সমান নট ইকুয়াল টু 0। এটা একটা জেড ধ্রুবক। এবার আমরা 4 দাগের 5 অঙ্কটা করবো। দেখো 4 দাগের 5 অঙ্কটা কি বলেছে, প্রদত্ত চিত্রে কোণ টি আর কিউ সমান 40 ডিগ্রি, বৃত্তের কেন্দ্র এবং আর বিন্দুতে পি কিউ স্পর্শক বলে দিয়েছে, ই আর এস এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে। আগে প্রথমে আমরা একটা চিত্রটা অঙ্কন করি। দেখো এখানে একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তটার এই বিন্দুতে একটা স্পর্শক আঁকা আছে, স্পর্শকটার নাম হচ্ছে তোমার পি কিউ। স্পর্শকটা আর বিন্দুতে ছেদ করেছে, আর ব্যাসটা দেওয়া আছে তোমার এসটি, কেন্দ্রটা হচ্ছে তোমার ও, তোমার বলে দেওয়া আছে টি আর কিউ কোণ, টি আর কিউ কোণ অর্থাৎ এই কোণের মানটা তোমার বলে দেওয়া আছে কত, 40 ডিগ্রি। অর্থাৎ কোণ টি আর কিউ এটা সমান বলে দেওয়া আছে 40 ডিগ্রি। তোমাকে বের করতে বলেছে পি আর এস কোণের মান কত, অর্থাৎ এই কোণটার মানটা তোমাকে নির্ণয় করতে বলেছে। লক্ষ্য করে দেখো এখানে এস আর টি এটা কি একটা না অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে যেহেতু কোণ এস আর টি অর্ধবৃত্তস্থ কোণ, তো তোমরা নিশ্চয়ই জানো যে অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয়, এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোণ এস আর টি এটা সমান কত না 90 ডিগ্রি। তাহলে তোমাকে এই কোণের মানটা বের করতে বলেছে, তাহলে অতএব এখান থেকে আমরা বলতে পারি কোণ পি আর এস, কোণ পি আর এস কোণ। দেখো এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা মানে কত ডিগ্রি কোণ জানো তোমরা, 180 ডিগ্রি। মাইনাস অফ কি করবে না এই কোণের মানটা তোমার কত পেলে 90 ডিগ্রি, আর এই কোণটা তোমার 40 ডিগ্রি বলা আছে, অর্থাৎ এটা 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, এটা কত আসছে 180 ডিগ্রি, 13 অর্থাৎ 130 ডিগ্রি, এটা বিয়োগ করলে কত আসছে তোমার 50 ডিগ্রি। এটাই হচ্ছে তোমার উত্তর। এখন আমরা 4 দাগের 6 অঙ্কটা করতে, 4 দাগের 6 অঙ্কটা কি বলেছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ বলা আছে, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণটা 90 ডিগ্রি বলা আছে, সমকোণিক বিন্দু বি থেকে অতিভুজ এসির উপর একটা লম্ব বিডি অঙ্কন করা আছে, আর বলে দেওয়া আছে এ বি সমান সমান বলে দেওয়া আছে তোমার 5 সেমি এবং বিসি সমান বলা আছে কত 12 সেমি। যেহেতু ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ তার মানে জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অর্থাৎ এখান থেকে আমরা অতিভুজ এসিটা বের করতে পারি, সেটা কত না লম্ব অর্থাৎ এ বি স্কয়ার প্লাস ভূমি কত বিসি তার স্কয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এবিটা হচ্ছে 5 অর্থাৎ 5 স্কয়ার, বিসিটা হচ্ছে 12 তার স্কয়ার, তাহলে এখানে আছে 5 স্কয়ার হচ্ছে 25, 12 স্কয়ার হচ্ছে 144। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যোগ করে কত আসছে 169, 169 বর্গমূল করলে কত আসছে 13 সেমি। তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমরা কত পেলাম 13 সেমি। এবার লক্ষ্য করে দেখো যেহেতু এবিসি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ এবং সমকোণিক বিন্দু বি থেকে অতিভুজ এসির ওপর বিডি লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি না সদিশ অর্থে যে শর্ত ছিল সেটা থেকে আমরা বলতে পারি না এ বি বাই এসি সমান সমান, এখান থেকে বলতে পারি যে আমার তোমাকে বের করতে বলেছিল ডিসি, অর্থাৎ ডিসি বাই বিসি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এবি কত 5, এসিটা কত বেরোলো আমাদের 13, আচ্ছা ডিসি বা সিডিটা আমরা বের করব, আর বিসিটা কত ছিল না বিসিটা তোমার ছিল, বিসিটা ছিল 12। তাহলে কোনাকুনি যদি গুণ করে ফেলা হয় তাহলে ডিসি সমান কত লিখতে পারি না 5 12 60 বাই কত আসছে 13, তাহলে এটা 60কে 13 দিয়ে ভাগ করলে 13 4 52, অর্থাৎ 4 পূর্ণ 8 13 সেমি। এটা হচ্ছে আমার উত্তর। এবার আমরা 4 থেকে 7 অঙ্কটা করবো। দেখো 4 থেকে 7 অঙ্কটা কি বলেছে না এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, মানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করছি। এর নাম দিচ্ছি আমরা এ বি সি ডি। আর কি বলা আছে এবিসিডি বৃত্তস্থ বি এডি কোণ 65 ডিগ্রি, বি এডি কোণ অর্থাৎ এই কোণের মানটা তোমার বলে দেওয়া আছে কত, এটা সমান 65 ডিগ্রি বলা আছে। আর কি বলে দিচ্ছে এ বিডি কোণ 70 ডিগ্রি, এ বিডি কোণ অর্থাৎ এই কোণের মানটা তোমার বলা আছে, এই কোণের মানটা বলা আছে কোণ এ বিডি, এটা সমান বলে দেওয়া আছে তোমার 70 ডিগ্রি।
কোণ বিডিসি 45 ডিগ্রি, বিডিসি অর্থাৎ এই কোণের মানটা তোমার বলা আছে কোণ বিডিসি, এটা সমান তোমার বলে দেওয়া আছে 45 ডিগ্রি। তোমাকে বের করতে বলেছে কোণ এবিসির মান নির্ণয় করতে বলেছে। কোণ এবিসির মান কত হবে তোমাকে এটা নির্ণয় করতে হবে। লক্ষ্য করে দেখো, যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে তোমরা নিশ্চয়ই জানো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়, সম্পূরক হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোণ বিএডি প্লাস কোণ বিসিডি, এটা সমান কত না 180 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে কোণ বিএডির মান কত বলে দেওয়া আছে তোমার 65 ডিগ্রি প্লাস কোণ বিসিডি, এটা সমান কত লিখতে পারো 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কোণ বিসিডি সমান সমান 180 মাইনাস 65, এটা বিয়োগ করলে কত আসছে 5 5 10 6 7 অর্থাৎ 115 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা তোমরা কিন্তু পেয়ে গেছো। আবার লক্ষ্য করে দেখো, এই যে এবিটি ত্রিভুজটার এই দুটো কোণের মান তোমার কিন্তু জানা আছে। তাহলে এখান থেকে তোমরা এ ডি বি কোণের মান তুমি পেয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কোণ এ ডি বি কোণ, দেখো এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় না 180 ডিগ্রি মাইনাস অফ, এবার লক্ষ্য করে দেখো এই কোণ এবং এই কোণ এই দুটো কোণের মান তোমার জানা আছে। তাহলে কোণ বিএডির মান কত বলা আছে তোমার, এখানে বলা আছে 65 ডিগ্রি প্লাস কোণ এবিডির মান কত বলা আছে না 70 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি, ক্যালকুলেশন করলে আসছে 5 6 7 13 অর্থাৎ 135, এটা তোমার বিয়োগ করলে কত আসছে না 45 ডিগ্রি, অর্থাৎ এই কোণের মানটা তোমরা কত পেলে 45 ডিগ্রি। তাহলে এখান থেকে এ ডি সি কোণের মানটা তুমি পেয়ে যাবে। তাহলে কোণ এ ডি সি কোণ কত না, এটা তোমার বেরোলো 45 ডিগ্রি এবং এই কোণের মানটা তোমার কত বলা ছিল, অর্থাৎ কোণ বিডিসি ছিল কত, এটাও 45 ডিগ্রি বলা ছিল। তাহলে 45 35 যোগ করলে কত আসছে 90 ডিগ্রি। আবার লক্ষ্য করে দেখো এই কোণটা এবং এই কোণটা এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণগুলো কি হয়, সম্পূরক হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোণ এ বিসি প্লাস কোণ এডিসি, এটা কত হবে না এটাও তোমার 180 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে এবিসি কোণের মানটা আমরা বের করব প্লাস এডিসি কোণের মানটা কত বেরোলো আমাদের না 90 ডিগ্রি বেরিয়েছে, সমান সমান কত না 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কোণ এবিসি সমান কত লিখতে পারো না 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি, এটা হচ্ছে তোমার উত্তর। এখন আমরা 4 দাগের 8 অঙ্কটা করবো। দেখো 4 দাগের 8 অঙ্কটা কি বলেছে, a1 a2 ডট করে an এর গড় মান যদি 5 হয় তাহলে 4a1 4a2 ডট করে 4n এর গড় মান কত হবে তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে তোমার বলে দেওয়া আছে কি a1 a2 a3 ডট করে an এর গড় মান সমান সমান কত বলা আছে 5। তাহলে এখান থেকে a1 a2 a3 ডট করে an এর সমষ্টি কত হবে, দেখো এখানে n সংখ্যক সংখ্যা আছে, তাহলে n সংখ্যক সংখ্যা এবং গড় মান যেটা ছিল 5 তার সঙ্গে আমরা গুণ করে দেবো, অর্থাৎ সমষ্টি পেলাম কত 5n। এবার তোমাকে 4a1 4a2 4a3 ডট করে 4an এর গড় মান কত হবে, দেখো এখানে আমরা লিখছি 4a1 4a2 প্লাস 4a3 ডট করে লাস্ট টার্মটা কত ছিল 4an বাই কতগুলো সংখ্যা ছিল তোমার n সংখ্যক সংখ্যা ছিল বাই n করে নিলাম। এখানে দেখো প্রত্যেকটা থেকে তোমার a কমন 4 কমন যাচ্ছে, তাহলে 4 কমন নিলে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট করে an বাই কত n। এবার এখানে লক্ষ্য করে দেখো 4 ইন্টু এইটা কি n সংখ্যক সংখ্যার সমষ্টি, সেটা কত বলেছিল তোমার না 5n বাই কত, এখানে n দিয়ে ভাগ করে দাও, তাহলে এই n কেটে দাও, তাহলে 4 5 কত 20, এটা হচ্ছে তোমার উত্তর। এখন আমরা 4 দাগে 9 অঙ্কটা করবো। দেখো 4 দাগে 9 অঙ্কটা কি বলা আছে, আলফা এবং বিটা পরস্পর পূরক কোণ। তাহলে যেহেতু তোমার বলা আছে কি আলফা ও বিটা পরস্পর পূরক কোণ, তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো যে দুটো কোণের যোগফল কত হবে না 90 ডিগ্রি হবে, অর্থাৎ আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আলফা সমান লিখতে পারি কত না 90 ডিগ্রি মাইনাস বিটা, অনুরূপভাবে বিটা সমান লিখতে পারি কি না 90 ডিগ্রি মাইনাস আলফা। এবার তোমাকে যেটা প্রমাণ করতে দিয়েছিল বাম পক্ষে 1 মাইনাস অফ সাইন স্কোয়ার আলফা ইন্টু 1 মাইনাস অফ কস স্কোয়ার আলফা 1 মাইনাস অফ
কট স্কোয়ার বিটা ইন্টু 1 প্লাস অফ tan স্কোয়ার বিটা, এটা সমান 1 প্রমাণ করতে দিয়েছে। এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা প্লাস হবে, মাইনাস হবে না, এটা প্লাস হবে। এবার দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান কত জানো না, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান হচ্ছে কস স্কোয়ার আলফা। 1 মাইনাস কস স্কোয়ার মানে কি জানো না, সাইন স্কোয়ার আলফা। এবার 1 প্লাস কট স্কোয়ার মানে কি জানো না, কোসেক স্কোয়ার অফ বিটা। 1 প্লাস tan স্কোয়ার বিটা সমান কি জানো না, সেক স্কোয়ার অফ বিটা। এবার এখান থেকে আমরা কস স্কোয়ার আলফা যেমন আছে লিখে নিলাম, সাইন স্কোয়ার আলফা যেমন আছে লিখে নিলাম। এই কোসেক স্কোয়ার বিটাটাকে আমরা লিখতে পারি কত, 90 ডিগ্রি মাইনাস আলফা, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস আলফা লিখলাম। ঠিক অনুরূপভাবে সেক স্কোয়ার অফ বিটাটাকে লিখছি 90 ডিগ্রি মাইনাস অফ আলফা। এবার এটা আমরা কস স্কোয়ার আলফা যেমন আছে লিখে নিলাম, সাইন স্কোয়ার আলফা যেমন আছে লিখে নিলাম। কোসেকের পূরক কি হয় না সেক, অর্থাৎ সেক স্কোয়ার অফ আলফা। আর কস সেকের পূরক কি হয় না কোসেক, অর্থাৎ কোসেক স্কোয়ার অফ আলফা। এবার এখান থেকে দেখো কস স্কোয়ার আলফা যেমন আছে লিখে নাও, সাইন স্কোয়ার আলফা যেমন আছে লিখে নাও। সেকের অনন্য কি হয় কস, অর্থাৎ কস স্কোয়ার আলফা। কোসেকের অনন্য কি হয় সাইন, অর্থাৎ সাইন স্কোয়ার আলফা। এই কস স্কোয়ার সাইন স্কোয়ার দাও, কত হলো 1, যেটা তোমাকে 1 অর্থাৎ ডান পক্ষে তোমাকে কিন্তু 1ই প্রমাণ করতে দিয়েছিল। এখন আমরা 4 থেকে 10 অঙ্ক করবো। দেখো 4 থেকে 10 অঙ্কটা কি বলে দিয়েছে না, কোসেক থিটা মাইনাস কট থিটা সমান কোসেক থিটা মাইনাস কট থিটা, এটা সমান বলে দেওয়া আছে তোমার √2 - 1 হলে তোমাকে বের করতে হবে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান কত নির্ণয় করতে হবে। তোমরা সূত্রটা নিশ্চয়ই জানো যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এবার এটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোসেক থিটা প্লাস কট থিটা কোসেক থিটা মাইনাস কট থিটা, এটা সমান 1। এখান থেকে আমরা লিখতে পারি কোসেক থিটা প্লাস কট থিটা, আর কোসেক থিটা মাইনাস কট থিটার মান কত, এখানে তোমার বলে যাচ্ছে কত না √2 - 1 সমান 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোসেক থিটা প্লাস কট থিটা সমান কত 1/√2 - 1। এবার কি করে তোমরা এই হর থেকে কোঅর্ডিনেশন করবে, তার জন্য √2 + 1 দিয়ে লব হরকে গুণ করে দেবে। উপরটা যেমন আছে উপরটা লিখে নাও, অর্থাৎ √2 + 1। নিচেটা লক্ষ্য করে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, অর্থাৎ √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। উপরটা যেমন আছে উপরটা লিখে নাও, √2 + 1। দেখো √2 স্কোয়ার মানে 2 আর 1 স্কোয়ার মানে 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি √2 + 1 আর 2 থেকে আগে বাদ দিলে কথা 1, এটাই তোমার হচ্ছে উত্তর। এখন আমরা 4 থেকে 11 অঙ্কটা করবো। দেখো 4 থেকে 11 অঙ্কটা কি বলা আছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেমি হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধ, এটা সমান আমরা ধরে নিচ্ছি 1 সেমি। এখান থেকে আমরা লিখছি অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তনের সূত্র কি না 2/3 পাই r3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2/3 পাই, ব্যাসার্ধটা কত ধরেছিলাম আমরা x, অর্থাৎ x³ ঘন সেমি। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি 2/3 পাই x³, এটা সমান 144 পাই। তাহলে উভয় পক্ষ থেকে আমরা পাই কেটে দিলাম। তাহলে এখান থেকে x³ সমান 144 ইন্টু এটা উল্টে গিয়ে কত আসছে 3/2। এটা 2 দিয়ে কাটাকাটি করলে 2 × 7 = 14, 2 × 2 = 4, এটা গুণ করলে আসছে 3 × 2 = 6, 3 × 7 = 216। আর 216 মানে কতর কিউব না 6-এর কিউব। এবার লক্ষ্য করে দেখো উভয় পক্ষের ঘাতগুলো সমান, তাহলে আমরা নিধানগুলো সমান বলতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x সমান কত 6। অতএব অর্ধগোলকটির ব্যাসার্ধ তাহলে 6, কিন্তু তোমাকে উত্তর এসেছে কি ব্যাস। তাহলে ব্যাস সমান কত না 2 × 6 সমান 12 সেমি, এটাই হচ্ছে তোমার উত্তর। এবার আমরা 4 থেকে 12 অঙ্কটা করবো। দেখো 4 থেকে 12 অঙ্কটা কি বলেছে, একটি সমকোণী চৌপলের ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার ও
ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত। দেখো ঘরের মধ্যে সবচেয়ে লম্বা দণ্ড যেটা রাখা যাবে সেটা হচ্ছে কি না ঘরটির কর্ণের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমাদের কর্ণের দৈর্ঘ্য বের করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে তোমার বলা আছে কি না ঘরটির দৈর্ঘ্য এটা বলা আছে 5 মিটার, ঘরটির প্রস্থ এটা তোমার বলা আছে 4 মিটার, ঘরটির উচ্চতা এটা বলা আছে 3 মিটার। তাহলে ঘরটির আমরা কি বের করব না কর্ণের দৈর্ঘ্য বের করবো। কর্ণের দৈর্ঘ্য সূত্র নিশ্চয়ই তোমরা জানো না √অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এত মিটার। তাহলে 5 স্কোয়ার হচ্ছে 25, 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9। এটা যোগ করলে কত আসছে না 50 মিটার। তাহলে 50টাকে আমরা ভাঙলে 5 × 5 × 2, তাহলে এটা আসছে কত 5√2 মিটার। তাহলে অতএব ঘরের মধ্যে রাখা সবচেয়ে লম্বা দণ্ডের দৈর্ঘ্য কত না 5√2 মিটার। এটা হচ্ছে তোমার উত্তর। মধ্যশিক্ষা প্রশ্নপত্র টেস্ট পেপারের গণিতের বাকি অংশগুলি সমাধান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন বোর্ডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। তোমাদের দীর্ঘতর প্রশ্নে যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘতর প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।